ইভিনিং চলে এলাম। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তো একটা ভিডিও আমি দেখলাম, জানি না অনেকেই ভিডিওটা করেছে হয়তো, আমি বলতে পারবো না, আমি যখন দেখেছি তখন থেকে করছি। মন্দিরার একটা ভিডিও, যে ওর কিভাবে বাচ্চা হওয়ার ব্যাপারটা নিয়ে একটা ভিডিও দিয়েছে। তো এই সংক্রান্ত কিছু ব্যাপার আমিও তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো আমার ক্ষেত্রে কি হয়েছিল সেটা তোমাদেরকে জানাই। দেখো, আমি দালালের ভিডিও দেখলাম। দালাল যে কথাগুলো বললো না, সেটার সাথে আজকে আমি কিছুটা সহমত। কারণ দালাল নিজে মা হতে পারেনি, কিন্তু সব বিষয় তার কিন্তু একটা জ্ঞান আছে। তো সেই জ্ঞানের ভান্ডার খুলেও মাঝে মধ্যে বসে পড়ে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। ও যেখানে এটা বলছে যে বাচ্চা, আমি মন্দিরার কথাটা পরে আসছি না, মন্দিরাকে দিয়ে আগে বলি, তারপর দালালের কথাটা বলবো। হ্যাঁ, মন্দিরা বলছে যে ওর যখন ফার্স্ট বেবিটা হয় তখন ওর 3 মাস 4 মাস 5 মাস অবধিও ও কিছু বোঝেনি। 5 মাসের বেলায় এসে ও ডাক্তারকে দেখাতে গিয়ে বুঝতে পারে যে ওর পেটের মধ্যে বাচ্চাটা 3 মাস আগে মারা গেছে। মানে যখন বাচ্চাটা 2-2.5 মাস এরকম হবে হয়তো, তখন বাচ্চাটা পেটের মধ্যে মারা গেছে। তারপর থেকে সে 5 মাস অবধি কিচ্ছু বোঝেনি। এখানেই ও একটা বিরাট বড় ভুল মেরে দিয়েছে, বিরাট বড় ভুল। তো যাই হোক, এই ভুল দেওয়াটাই হচ্ছে এদের ব্যাপার, যাতে ওদের লাখ লাখ ভিউজ হয়। প্রতিটা মানুষের ক্ষেত্রে ইউটিউবে আমি দেখেছি, বেশ একটু গুল গাল মারতে হবে, একটু ঝুল ঝাল করতে হবে, মানে একটু নোংরা নোংরা ভাষা বলতে হবে, একটু 19-20 দেখাতে হবে, তাহলে বেশ ঝরঝর করে ভিউজ বেড়ে যাবে। তো ভিউজ বাড়লেও ব্যাংকেও টুমটুম টুমটুম করে বেড়ে যাবে। কিন্তু কি বলতো, সব গুল না সবাই ঠিক দিতে পারে না, ভুল ভাল বলে ফেলে। যেমন মন্দিরা বলে ফেলেছে ব্যাপারটা। কারণ ওই যে পেটের মধ্যে বাচ্চাটা মারা যায়, সেটা 3 মাস ধরে রাখা সম্ভব না। কেন আমি বলছি, কারণ আমি 1 বছর নার্সিংহোমে ডিউটি করেছি। ঠিক আছে, আমার রেড ক্রস থেকে পাশ করার সার্টিফিকেট আছে। তাছাড়াও আমি 1 বছর আমি নার্সিংহোমে ডিউটি করেছি, ওটি অ্যাটেন্ড করেছি। তো আমি দেখেছি সেখানে কি হয় না হয়। তো একজন পেশেন্ট এসেছিলো, তোমাদেরকে গল্পটা বলি। একটা পেশেন্ট এসেছিলো, তার ফার্স্ট একটা বেবি আছে। ঠিক আছে, ফার্স্ট বেবি আছে, রাত্রি 2-2:30টার সময় এসেছিলো। আমার ছিল নাইট ডিউটি। তো আমরা গেট ফেট খুলে দিই, রাত্রিবেলা আমরা গেট বন্ধ করে শুতাম। কলিং বেল থাকতো বাইরে, কলিং বেল বাজালে আমরা জানলা দিয়ে দেখতাম কে এসছে, তারপর আমরা গেট খুলতাম। যেহেতু আমরা মেয়েরা থাকতাম ভেতরে, সেহেতু আমরা গেটটা বন্ধ করে দিতাম, বাইরের যে কোলাপসেবল গেটটা পুরো বন্ধ করে দিতাম, পুরো শাটার নামিয়ে দিতাম। তো যাই হোক, এবার ওটা দিয়ে দেখে তারপর আমরা খুলতাম, বা বাইরে থেকে বলতো যে একটু তাড়াতাড়ি খুলুন, এমার্জেন্সি আছে, তো আমরা তখন খুলতাম। তো এইবারে সেই পেশেন্টকে নিয়ে এসেছে। সেই পেশেন্টের 5 মাস প্রেগনেন্ট, সে 5 মাস তার কমপ্লিট। ঠিক আছে, তো 5 মাসের যখন একটা বেবি হয়ে যায় না, তখন তার মোটামুটি সব কিছু হয়ে যায়, সমস্ত কিছুই, হাত পা মাথা মুখ সব কিছু কিন্তু হয়ে যায়। তো সেই রকম অবস্থায় তার পেটে প্রচুর যন্ত্রণা। তো যন্ত্রণা হচ্ছে, মানে ছটফট করছে, বউটা ছটফট করছে। তার বয়স কত হবে? ওই 30-32 এরকম হবে। তার একটা বাচ্চা আছে কিন্তু আগে। তো সে বাচ্চাটাও এসছে। তো সেই বাচ্চাটার বয়স কত হবে? 4 বছর, 3-4 বছর এরকম হবে। তো এবার ডাক্তারবাবুর সাথে সাথে ঘরে, যে ঘরটায় চেক আপ হয়, সেই ঘরে নিয়ে গেলেন, দেখলেন, দেখে বললো যে এখনই এটা বের করে দিতে হবে, নাহলে এই মায়ের বিপদ হতে পারে। কবে থেকে হয়েছে, কখন থেকে ব্যথা হচ্ছে, কি হলো, পড়ে গেছে কিনা, কোনো কিছু হয়েছে কিনা, আঘাত লেগেছে কিনা, কিছুই তো জানা যাচ্ছে না। এত ছটফট করছে। তখন ওর শাশুড়ি মা ছিল, সে বলছে যে না, ও এরকম কদিন ধরেই বলছিল যে খুব পেটে ব্যথা, কিন্তু আমরা তো বুঝতে পারতাম না, আমরা ভাবতাম এই সময় তো অনেক কিছুই হয়। তো ওই মানে শাশুড়ির কিন্তু 5খানা ছেলে, 4টে ছেলে 1টা মেয়ে, ভাবো। তো সে ওরকম বুঝতে পারেনি। সে বলছে না, এটা এরকম ব্যথা হয় অনেক সময়, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এসব হয়, এটা কোনো ব্যাপার না বলে তেল মালিশ করা, এই করা ওই করা। নন বেঙ্গলি ছিল, ওরা আবার একটু তেল মালিশ করা এইসব বেশি করে। তো সেই সব করেছে, ঠিক আছে, সব করেছে, কিন্তু ওর ব্যথা কমছিল না। তারপর ডাক্তারবাবুর সাথে সাথে এক্সরে করায়। তো এক্সরে করাতেই দেখা যায় যে বাচ্চাটা পেটের ভেতর মারা গেছে। ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি, এক্সরে না, আল্ট্রাসোনোগ্রাফি করানো হয়। তো সেখানেই দেখা যায় যে বাচ্চাটা পেটের মধ্যে মারা গেছে, তার কোনো মুভমেন্ট নেই। তো আর তার মধ্যে বাচ্চাটার মুভমেন্টও হচ্ছিল না। ঠিক আছে, কোনো মুভমেন্ট হচ্ছিল না, 5 মাস হয়ে গেছে, তো তার মুভমেন্টও শুরু হয়ে গেছিলো, সেটাও হচ্ছিল না। তো তখন ওরা একটু ভয় পেয়ে নার্সিংহোমে নিয়ে আসে। তো সাথে সাথে ডাক্তারবাবু বলে যে এক্ষুনি বাচ্চাটাকে বার করে ফেলতে হবে, নাহলে মা মারা যাবে। ঠিক আছে, তো সেই ওটিতে আমিও ছিলাম। তো সেখানে বাচ্চাটাকে বার করা হয়, তাকে অ্যানাস্থেশিয়া করে, অজ্ঞান করে ওই বাচ্চাটাকে বার করা হয়েছিল। ঠিক আছে, ওষুধের মাধ্যমেও বার করা যায়। এই যে সতী বলছে না কোনো ওষুধ নেই, ওষুধ আছে, ওষুধের মাধ্যমেও বাচ্চা বার করা যায়। তো সেটাই করানো হয়েছিল, ওকে পেট কেটে সিজার করতে হয়নি, ওষুধের মাধ্যমেই বাচ্চাটাকে বার করা হয়েছিল। তো সেটা বিভৎস পেনফুল একটা চিকিৎসা, বিভৎস পেনফুল হয় ওটা, কারণ বাচ্চাটা কিন্তু ঠিক এত বড় সাইজের হয়েছিল, ঠিক এতটা বড় ছিল।
ওটা মেয়ে ছিল। আর ঠিক এরকম বড়, চেহারাটাও মোটামুটি একটু গোলগাল, হাত পা সব কিছু সরু 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 হাত পা সব কিছুই হয়েছিল। তো আমরা সেটা দেখেছি। আর গোটাই বেরিয়ে এসেছিল বাচ্চাটা, মৃত বাচ্চা, কিন্তু ওটা গোটা বেরিয়ে এসেছিল এবং ওষুধের মাধ্যমেই, কোনো কাটাছেঁড়া করতে হয়নি। হ্যাঁ, তারপরে সেটার জন্য ওয়াশ করার জন্য ভেতরে কিছু পাইপ টাইপ ঢোকানো, নল ফল ঢোকানো, এগুলো হয়েছিল, কিন্তু বাচ্চাটা বেরোনোটা পুরোটা ওষুধের মাধ্যমেই হয়েছিল। ও বললো না যে ওষুধ দিয়ে এটা হয় না, হয়। তো যাই হোক, সেটা আমি বললাম। তো তোমার যদি 2 মাস 3 মাস পেটের মধ্যে বাচ্চাটা থেকে থাকে মৃত অবস্থায়, তুমি কিছুতেই সহ্য করতে পারতে না, কোনো মতেই ওটা সহ্য করা সম্ভব না। তো যখন তুমি মানে বলবে, তখন অন্তত একটু ভেবেচিন্তে বলো, নাহলে লোকে বুঝবে কি করে বলো যে তুমি কি বলছো। তো এরকম জিনিস না অনেকের সাথে ঘটে। অনেকের প্রেগনেন্সি পিরিয়ডটা পুরোটাই পিরিয়ড হতে থাকে, একটু একটু করে হতেই থাকে। অনেকে বুঝতেই পারে না সে প্রেগনেন্ট। 17 বছর ছেলের বয়স, তারপরেও সেই মা প্রেগনেন্ট হয়ে হসপিটালে এসেছিল অ্যাবর্শন করাতে। 17 বছর ছেলের বয়স, জানেই না মা যে প্রেগনেন্ট, 5 মাসের বাচ্চা, সেটাও সেই বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়েছে। আমরা নিজের চোখে দেখেছি সেগুলো। কত রকমভাবে যে অ্যাবর্শন করা যায় আমরা অনেকেই জানি না। যারা এই ব্যাপারটার সাথে জড়িত থাকে তারাই একমাত্র জানে, বাকি কারোর পক্ষে জানা সম্ভব না। ওই গুগল সার্চ করে এই করে ওই করে সব কিছু জানা যায় না, সব কিছু থাকে না। তো সেইখানে আমি নিজের চোখে দেখেছি কিভাবে অ্যাবর্শন করা যায়, কত রকমভাবে। ওষুধের মাধ্যমে, ওটা তোমার মেশিনের মাধ্যমে, একটা মেশিন আছে, সেই মেশিনটা ভেতর থেকে টেনে টেনে বার করে নিয়ে আসে, কেটে কেটে টেনে টেনে বার করে নিয়ে আসে, জানো, টুকরো টুকরো হয়ে মাংসপিণ্ডগুলো বেরিয়ে আসে। এত আমি তো প্রথম দিন দেখে আমি কেঁদে ফেলেছিলাম ওটিতে দাঁড়িয়ে। তো সেই সব জিনিসগুলো না আমার অভিজ্ঞতা আছে। তো সেটা আমি বললাম তোমাদের কাছে যে পেটের মধ্যে যদি মরা বাচ্চা থেকে থাকে, মা কিছুতেই 3 মাস ধরে তাকে রেখে দেওয়া সম্ভব না, অসম্ভব ব্যাপার, বুঝেছো? তো এটা আমি বললাম মন্দিরাকে যে এটা তোমার হয়তো কোথাও কাউন্টিংয়ে ভুল হয়েছে, বা ডাক্তারকে তুমি ডেট বলতে ভুল করেছো। আর এই ডেট ভুল ব্যাপারটা নিয়ে আমার সাথে ঘটেছিল এরকম একটা ঘটনা, তোমাদেরকে জানাই। তো আমার যখন ফার্স্ট বেবিটা প্রেগনেন্ট হই আমি, তখন আমার বিয়ের বছরেই এটা হয়েছে, আর আমি কিছু জানতাম না, ঠিক আছে, ব্যাপারটা সম্পর্কে আমার কোনো নলেজই নাই। তো এবারে আমি ওইভাবে তো ঘুরে বেড়াচ্ছি, আর আমি ভীষণ মোটা হয়ে গেছিলাম, প্রচণ্ড মোটা, প্রচণ্ড বড় একটা পেট। সবাই তো বলছিল যমজ বাচ্চা আছে, যমজ বাচ্চা আছে। মানে আমি বসতে দাঁড়াতে শুতে কিচ্ছু করতে পারতাম না, এত মানে মোটা আর এত বড় পেটটা হয়েছিল আমার। তো যাই হোক, ডাক্তার দেখাচ্ছিলাম, ভালো গাইনো দেখাচ্ছিলাম, নাম করা ডাক্তার দেখাচ্ছিলাম। তিনি আমাকে ডেটের পর ডেট দিচ্ছে, যাচ্ছি দেখাচ্ছি চলে আসছি, যাচ্ছি দেখাচ্ছি চলে আসছি। তো শ্যামনগরেই সেই নার্সিংহোমটা এখনও আছে কিনা আমি বলতে পারবো না। আর তারপরে ওই মুখই হয়নি, ওই ডাক্তারের সামনেও যায়নি আর কোনো দিনও। তো সেই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এটা যেহেতু এরকম একটা ঘটনা, তো তাই আজকে আমার মনে পড়ে গেল বলে তোমাদের সাথে একটু শেয়ার করতে বসলাম। তো এবার কি হয়েছে, আমার প্রচণ্ড পেটে যন্ত্রণা, কোমর পেট দিয়ে প্রচুর যন্ত্রণা। তো আমার মা আর মাসি সঙ্গে সঙ্গে আমাকে নার্সিংহোমে নিয়ে গেল। উনি নার্সিংহোমেই দেখতেন, তো যার নার্সিংহোম সেখানে উনি আসতেন দেখতে পেশেন্ট। তো ওনার আন্ডারেই আমি ছিলাম। তো এবার দেখে বললো যে না, এটা কোনো ভয়ের কিছু নেই, একদিন ওনাকে ভর্তি থাকতে হবে, আমরা অবজারভেশনে রাখবো। অবজারভেশনে রেখে দিল, ভর্তি আছি। ইঞ্জেকশন ওষুধ কি দিল না দিল সব খেলাম। তারপর যথারীতি সকাল থেকে আমার আর কোনো কষ্ট নেই, নর্মাল, ছেড়ে দিল, বাড়ি চলে এলাম। ঠিক আছে, এটা কিন্তু আমার ডেটটা মার্চ মাসে ছিল, আর আমি এটা বলছি হচ্ছে তোমায় জানুয়ারি ফেব্রুয়ারি এরকম টাইমে। ঠিক আছে, অনেক সময় ফার্স্ট বেবি আগে হয়ে যায়। তো সেই কারণে মা মাসিরা ভয় পাচ্ছিল। বারবার যখনই আমার ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, তখনই আমাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে, বা ডাক্তারকে বাড়িতে কল করে নিয়ে আসা হচ্ছে। এরকমও হয়েছে বিয়ে বাড়ির মধ্যে হাসাহাসি করতে করতে আমার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো সেইখানেই আমাকে বাড়িতে মানে ডাক্তার ডেকে নিয়ে এসে দেখানো হয়েছে, এরকমও হয়েছে। তো যাই হোক, এরকম 2বার 3বার আমাকে ভর্তি করেছে, বাড়ি পাঠিয়ে দিয়েছে, ভর্তি করেছে, বাড়ি পাঠিয়ে দিয়েছে। এই করতে করতে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কিন্তু চলে গেছে। মার্চ মাসের 10 তারিখ না 12 তারিখ আমার এরকম ডেট ছিল, মানে ফার্স্টের দিকেই ডেটটা ছিল। তো আমি যথারীতি ওরকমই আছি, কোনো ব্যথা নেই, কোনো কিছু নেই, নর্মাল আছি। ডেট চলে এসছে। তো মা নিয়ে গেছে আমাকে ডাক্তারের কাছে। সেই ডাক্তারের কাছে ডাক্তার বলছে না, এখনও তো সেরকম কোনো সিমটম দেখছি না, আপনি বোধহয় আমাকে ডেটটা ভুল বলেছেন। আচ্ছা বলো, কেউ ডেট ভুল বলে? এই অ্যাবনর্মাল ছাড়া নর্মাল মানুষ মনে হয় না ডেট ভুল বলে। তো যাই হোক, তো আমি তো আর তখন কিছু বলতে পারছি না, আমার তখন বয়সই বা কত বলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া একটা মেয়ের বয়স কতটা হয়? তো সেই রকমই একটা বয়সী মেয়ে আমি। তখন আমি বলছি যে না, আমি তো ঠিকই বলেছি, আমি তো ভুল বলিনি। তখন বলছে না, এখনও তো তোমার মুভমেন্টই হয়নি, বাচ্চার মাথা নিচের দিকে আসেইনি, তো আরও 2-4 দিন সময় লাগবে। তো মা নিয়ে চলে এসছে, কী করবে আর। তো নিয়ে এসছে যথারীতি, আমার কোনো রকম কোনো কষ্ট নেই, এই নেই সেই নেই। তো ডেটটা ওভার হয়ে গেছে, 10 তারিখ আর না 12 তারিখ ডেট ছিল। তো
মা নিয়ে গেছে, ওই ডেটেই আমাকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে ডাক্তার এই আজকে তোর ডেট আছে এরকম, তোর তো কোনো ব্যথা বেদনা কিছু নেই, আপনি একটু দেখুন কী করবেন না করবেন। তো বলছে অ্যাডমিট করে দিন, ওকে অ্যাডমিট করে দিন। আমার কিন্তু কিচ্ছু নেই, কোনো রকম কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু নেই, ঠিক আছে। এবার আমাকে অ্যাডমিট করে নিল, বলছে যদি সেরকম ব্যথা ট্যাথা না হয় তাহলে না ভুল বলছি, আমাকে অ্যাডমিট করে নিল। আমার যে ডেট সেই ডেট আমাকে অ্যাডমিট করে নিল। তো অ্যাডমিট করার পর আমি যেরকম সুস্থ মানুষ সেরকম আছি, খাচ্ছি দাচ্ছি শুয়ে আছি, 2 দিন রেখে দিল, তারপরে আমাকে ছুটি দিয়ে দিল। আমার ডেট কিন্তু চলে গেল, বুঝতে পারছো তো, 10 তারিখ না 12 তারিখের আমার ছিল, আমার মনে পড়ছে না, মার্চ মাসের চলে গেল আমার ডেটটা, আমাকে বাড়ি পাঠিয়ে দিল, ঠিক আছে। সিজারও করলো না, কিচ্ছু করলো না, তো কোনো রকম আলট্রাসোনোগ্রাফিও করলো না। দেখো কত, এই যে বলে না ডাক্তারদেরও ভুল হয়, আমি দেখলাম একজন বলছে যে ডাক্তারদের ভুল হয় না বা কিছু, সেটা নিয়ে দালালেরও বক্তব্য শুনলাম আমি। দালাল কিছুটা ঠিকই বলেছে এই বিষয়ে, ডাক্তাররাও মানুষ, ডাক্তারদেরও ভুল হয়, আর এই ভুলের জন্য মানুষ মরে পর্যন্ত যায়, এটা একদম ঠিক কথা বলেছে। তো সেইখানে দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা বুঝতে পারছো, ডেটটা ওভার হয়ে গেছে, পেটটা আরও বড় হয়ে যাচ্ছে আমার, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি কোনো কিছু করতে পারছি না। তারপরে আমার মা আবার ডাক্তারের কাছে গেল, ফোনে কথা বলা হলো, তো ডাক্তারবাবু বললো যে তখন অলরেডি 10 দিন ওভার হয়ে গেছে আমার ডেট, ঠিক আছে। 10 তারিখ যদি ডেট হয় অলরেডি 20 তারিখ হয়ে গেছে, আমার কোনো কিছু নেই, শরীরের মধ্যে একটা অস্বস্তি। তো তখন আমি তখন ওই ডাক্তারবাবু বললেন যে আপনি ওনাকে নিয়ে আসুন, পেশেন্টকে নিয়ে আসুন, আমি দেখছি কী ব্যাপারটা। অলরেডি তখন 10 দিন আমার ডেটটা ওভার হয়ে গেছে। তো যাই হোক আমাকে নিয়ে গেল, আমি আবার গেলাম, বলছে যে ঠিক আছে দেখুন ওর মনে হচ্ছে নর্মালে হবে না, ওকে সিজারই করে দিতে হবে। তো তখন মা বলছে তো এটা আপনারা তো আরও আগে করতে পারতেন, আমার মেয়েটা তো এরকম, মানে আমি তখন নিঃশ্বাসও ভালো করে নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার। তো তখন বলছে যে না আজকে তাহলে ভর্তি করে দিন, আর কালকে একদম কিছু খাবে না, আজকে রাত্রির পর থেকে আর কিছু খাবে না, কালকে ওর সিজার হয়ে যাবে। তো আমি বলছি ঠিক আছে। তো কী করবো, আমার তখন মানে কিছু করার উপায় নেই, আমি কি করব। তো যাই হোক ভর্তি টর্তি করে নিল নার্সিংহোমে, ওই নার্সিংহোমেই ভর্তি করা হলো আমাকে। ভর্তি টর্তি করে আমাকে খেতে টেতে দিল না কিছু, ওই জাস্ট লিকুইড একটু কিছু দুপুরবেলা খেতে দিল, ওরকমই। রাত্রির থেকে কোনো খাবার দাবার নেই, সকালে আমার সিজার হবে, ওই 8টা সাড়ে 8টা এরকম সময় আমার সিজার হবে। তো আমি যথারীতি আমাকে চুল টুল বেঁধে দিয়েছে, যেরকম করে সিজার করার জন্য তৈরি করতে হয় সব কিছু কমপ্লিট, আমি শুয়ে রয়েছি। তো হঠাৎ করে আমাকে বললো আপনি বাথরুম করে আসুন। তো আমি বাথরুমে গেলাম, বাথরুম থেকে যখন বেরোচ্ছি তখন আমার জল ভেঙে যায়। তো এটা তো আমি জানতাম না যে এরকম কিছু একটা হয়, আমার মাও আমায় কিছু বলেনি, আসলে আমি এগুলো নিয়ে কিছু বলতামও না কাউকে, জানতামও না বলতামও না, লজ্জা লাগতো। তো হঠাৎ দেখছি প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে। তো আমি না বাথরুমের দরজা বন্ধ করতে দেয়নি, স্যালাইন দিয়েছিল, বাথরুমের ভেতর থেকেই আমি দরজার ওখানে দাঁড়িয়ে বলি, আমার তো ভয় লাগছে। তো আমি দাঁড়িয়ে বাইরে একজন আয়া ছিল, তাকে বলছি ও মাসি একটু ভেতরে আসো তো, ও মাসি একটু ভেতরে আসো তো। তো মাসি ভেতরে এসে বলছে কি যে মাসি ভেতরে এসে দেখে আমাকে বুঝে গেছে। আমি বলছি দেখো কি যেন একটা হচ্ছে। তখন বলছে দাঁড়াও তুমি নড়াচড়া করো না, আমি এক্ষুনি আসছি। না তখন আমাকে বলছে তুমি আস্তে করে দরজাটার বাইরে আসো। তো আমি জাস্ট আমাকে ধরে এনে দরজাটার বাইরে এনে দাঁড় করিয়ে দিয়ে বলছে তুমি এখানটা 2 মিনিট দাঁড়াও, আমি দিদিকে ডেকে নিয়ে আসছি বলে, যে সিস্টার তাকে ডাকতে চলে গেছে, আমাকে ওখানে দাঁড় করিয়ে রেখে। ভাবো একবার, আমি কিন্তু ওরকম অবস্থাতেই দাঁড়িয়ে আছি, নড়তে চড়তে পারছি না, আর এই হাতে আমি স্যালাইনের বোতলটা ধরে এই হাতটা এরকম করে আমি দাঁড়িয়ে আছি। তো ভাবো তখন আমার কিন্তু অলরেডি ডিসচার্জ হয়ে গেছে, আমি ওরমভাবে দাঁড়িয়ে আছি, ওখানেই দাঁড়িয়ে আছি। তো তারপরে আমাকে ওই সিস্টার এলো, বলছে এক্ষুনি ওটিতে নিয়ে চলো করে আমাকে সাথে সাথে ওই অবস্থাতেই ওটিতে নিয়ে চলে গেল, ঠিক আছে। ওটিতে নিয়ে গেল, গিয়ে ডাক্তার ফোন করলো, ডাক্তার ছিল না, সেই ডাক্তার আসা অব্দি আমাকে ওটিতে ওরা রেখে দিল, দিয়ে ওইভাবে যা করার ওদের আছে, যা কিছু করার ওইসব চলছে আমার উপর দিয়ে। তারপরে আমি তো সিজার করলো, আমাকে পুরো অজ্ঞান করে দিল, আমি কিচ্ছু জানি না। তারপর যখন আমার জ্ঞান ফিরলো, আমি বাচ্চাটাকে খুঁজছি স্বাভাবিকভাবে যেটা হয়, তো আমি খুঁজে পাচ্ছি না, দেখছি সবার কাছে আছে, কিন্তু আমার বেডে কোনো বাচ্চা নেই, পাশেও কোনো বেবি কডেও কোনো বাচ্চা নেই। তো তখন আমি তাকাতে পাচ্ছি না, আর আমার শুধু তাকিয়ে দেখছি আমার বেডটার চারপাশে আমার আত্মীয় স্বজন, মা, আমার হাজব্যান্ড, আমার বোন, আমার ননদরা, আমার দেওর, সমস্ত সবাই কেউ বাদ নেই, আমার দিদি, আমার মাসি, সবাই দাঁড়িয়ে রয়েছে। তো কেউ চোখ মুছছে, কেউ একটু এরকম করছে, তখন তো আমি ভালো করে বুঝতে পারছি না, শুধু এরকম করে দেখছি, আবার চোখ বন্ধ করে দিচ্ছি, ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে তো আমায়। তো আমি ওরকম করতে না আমি শুধু জাস্ট দেখলাম, তারপরে আর কিছু মনে নেই, ঘুমিয়ে পড়েছি। সেদিন আমি কিচ্ছু জানি না। পরের দিনকে আমি যখন একটুখানি জ্ঞানটা এসছে, ভালো মানে একটু তাকাতে পারছি, তো তখন আমার মা বসে আছে, আমার হাজব্যান্ড আছে, আমার ননদরা আছে, আমার আরও আত্মীয়রা, সবাই রয়েছে। তো তখন না আমি বলছি কি কোথায় এরকম করে জিজ্ঞেস করছি যে বাচ্চাটা কোথায়, কি হয়েছে, আমি তো জানি না। তো তখন দেখছি আমার মা চোখ মুছছে, আমার হাজব্যান্ড একটু মনমরা হয়ে অন্যদিকে তাকিয়ে বসে আছে, কেউ কিছু বলছে না আমায়, কিছু বলছে না। তারপর বলছে ওই আছে, একটু পদে তোমাকে দেবে, তোমার তো শরীর খারাপ, তোমার শরীরটা ঠিক হোক তারপরে দেবে। তো এই গল্পটা আমি তোমাদের কাছে কোনোদিন করিনি, আজকে তোমাদের কাছে বললাম। তো এবারে তখন আমি না
আমার তো তখনও ঘুমের রেশ, আমাকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, আর তো সেদিনকেও কিছু খেতে দেয়নি। তো এবার আমি মানে খুবই কাহিল। তো এবারে সবাই চলে গেছে, যখন টাইম শেষ হয়েছে সবাই চলে গেল, তো আমিও ঘুমিয়ে পড়েছি। এবার বিকেলবেলা ঘুমটা ভেঙেছে, তখন আরেকটু সুস্থ। তো তখন আমি যে আয়াটা আমার কাছে 24 ঘন্টার জন্য মানে থাকে না আয়া, তো তাকে আমি বলছি যে মাসি বাচ্চাটা কোথায়? উঠতে তো পাচ্ছি না, ওঠার ক্ষমতা নেই। তো আমি বলছি বাচ্চাটা কোথায় মাসি? তখন বলছে কি তোমার বাচ্চার একটু শরীর খারাপ, অন্য জায়গায় আছে। তো আমি আর কিছু বলিনি, হতেই পারে। তো আমি বললাম ও আচ্ছা, বলে আবার আমায় ওষুধ দেয়, ইঞ্জেকশন দেয়, ঘুম পাড়িয়ে দেয়। এই করে করে 3 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল, আমি কিন্তু কিছু জানতে পারছি না। আমার বাড়ির লোকও সেম কথা বলছে আমায়, যে একটু শরীর খারাপ আছে, আর তোরও শরীর খারাপ, তোমারও শরীর খারাপ, এমন করে করে সবাই আমায় বোঝাচ্ছে। আর 2-3 দিন বাদে তোমার কাছে বাচ্চা দেওয়া হবে, 2-3 দিন যাক তারপরে, এরকম করে করে বলছে। আমি তো বুঝতে পারছি না যে কেন আমাকে বলছে। আমি ভাবছি বাচ্চাটার শরীর খারাপ হয়তো হতেই পারে, কারণ অতদিন বাদে হয়েছে না ব্যাপারটা। তারপরে যখন দেখলাম 4 দিন কেটে গেছে, মোটামুটি আমি সুস্থ হয়ে গেছি, তখন আমার হাজব্যান্ড আমার সামনে খাটের পাশে বসে আছে। তা আমি তখন বলছি যে কি হয়েছে বলো তো, এরকম আমাকে কেন দিচ্ছে না? সবার বাচ্চা, আমার সাথে সাথে যাদের বাচ্চা হয়েছে তাদের সবাই বাচ্চা নিয়ে বসে আছে, আমি এত অসুস্থ না, আমার শরীর ঠিক আছে, তোমরা একটুখানি আমাকে অন্তত দেখাতে বলো বাচ্চাটাকে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, আমি তো কিছুই জানি না, আমাকে কিছুই দেখাচ্ছে না, বলছে না। এরকম করছে কেন ওরা? আমার তখন রাগ হচ্ছে আস্তে আস্তে, তো ওরা এরকম করছে কেন আমার সাথে? কি হয়েছে বাচ্চাটার? অসুস্থ বাচ্চা হলেও তো মাকে তো অন্তত একবার দেখাবে রে বাবা, সেটাও আমায় দেখাচ্ছে না। তখন আমার হাজব্যান্ড কেঁদে ফেলেছে। তো যখন ও কাঁদছে না, তখন আমি ভাবছি মা এই কাঁদছে কেন? তা আমি বলছি, আমিও কাঁদছি তার সাথে সাথে। তো আমাকে বলছে কি যে তুমি মনটা একটু শক্ত করো। ও তখন আমি তার আগে থেকে আমি কাঁদছিলাম যে আমাকে কেন দেখাচ্ছে না, ওর কি হয়েছে, কি শরীর খারাপ, কি হলো, আমাকে একটু দেখাতে বলো, আমাকে একটু নিয়ে চলো ওর কাছে, এরকম করে করে বলছি। তখন ও কেঁদে ফেলেছে। তখন আমি বলছি তুমি কাঁদছো কেন, বলো কি হয়েছে বলো। তখন বলছে তুমি শক্ত হও, তুমি ঠিক থাকলে সব ঠিক থাকবে, এরকম করে করে আমাকে সান্ত্বনা দিচ্ছে, বোঝাচ্ছে। তারপরে ওই আমাকে বলেছে, আমার মা মাসি দিদিরা কেউ বলতে পারেনি। তারপরে ওই আমাকে বলেছে যে আমাদের মেয়ে হয়েছিল 4.5 কেজি ওজন হয়েছিল তার, আর এত অপূর্ব দেখতে ছিল তোমরা কল্পনা করতে পারবে না, একটা ঠাকুরের মতন দেখতে ছিল, মানে ফর্সা মোটা সোটা, 4.5 কেজি ওজন, মানে বুঝতেই পারছো সে কতটা হেলদি। মাথা ভর্তি চুল, ভুরুগুলো পুরো এরকম মানে আঁকা, এরকম কালো, এরকম মোটা ভুরু ছিল। আমি কিচ্ছু দেখিনি, আমি কিছুই জানি না, আমি তাকে দেখলাম না চোখে, অথচ এই কষ্টটা কিন্তু আমি টানা 10 মাস ভোগ করে গেলাম, 10 মাসেরও বেশি মনে হয় আমি ভোগ করলাম, কিন্তু আমি তাকে চোখে দেখতে পাইনি। তারা নিয়ে এসেছে, কি করেছে, যা যা নিয়মকানুন হয় সেগুলো করেছে, আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো, শ্বশুর বাড়িতে সবাইকে দেখিয়েছে, কারণ ওটা তো বংশের প্রথম সন্তান ছিল, নাতনি ছিল, তো সবাই দেখেছে, শুধু আমি বাদে। তো সেইখানে দাঁড়িয়ে মনটার ভেতরে কি হয় সেটা একমাত্র যার সাথে হয় না সেই বুঝতে পারে। তো সেই জন্য বলছি, এই সন্তান নিয়ে কোনো কথা বলার আগে না সবারই একটু ভাবা উচিত যে এই কথাগুলো মানে ঠিক না। কারোর সন্তানের মৃত্যু কামনা করা, কারোর সন্তানকে নিয়ে বাজে বাজে কথা বলা, তার জন্ম সংক্রান্ত কোনো কথা বলা একদম ঠিক না। তা আজকে আমি তোমাদের এই যে মন্দিরের এই ব্যাপারটা নিয়ে বলতে গিয়ে আমি আজকে আমার ফার্স্ট সন্তানের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে তো আমি আর তাকে দেখতেও পেলাম না, আর তখন ছবি তুলেও রাখিনি ওরা যে আমি একটা ছবি দেখবো বা কিছুই করতে পারিনি। তাকে আমি কোনোদিন চোখেও দেখিনি, মানে কোনো মুহূর্তের জন্য চোখেও দেখিনি। তো সেটাই বলছিলাম যে ডাক্তারদের ভুলেও না মানুষের প্রাণ চলে যায়, জানো, কত মানুষের কত রকম কিছু হয়। আমার পাশের বাড়িতে একজন আছেন, তার দাঁতের অপারেশন করেছে, এমন অপারেশন করেছে তার মাড়িতে কোনো মানে কিছু ভুলভাল হয়ে মুখটা এরকম বেঁকে গেছে, জানো, আর চোখটা এরম 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 করে মাঝে মধ্যে, চোখেও এরকম এরকম হয়, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জড়িত। দেখবে দাঁতে ব্যথা হলে মাথার এইগুলো এই পাশ সব কিছু ব্যথা হয়। তো সেইখানে ওনার মুখটা না, ঠোঁটটা এরকম বেঁকে গেছে। কেমন লাগে বলো? ডাক্তারদের ভুল চিকিৎসাতেই তো মানুষ মরে যায়, আবার ডাক্তাররাই এরকমভাবে ধর্ষণ করে মানুষ মেরে ফেলছে, তাদেরই কলিগকে মেরে ফেলছে, তাহলে কি বলবে বলো? ডাক্তারদেরও ভুল হয়, তো সেই ভুলের শিকার কিন্তু আমি একজন। যদি উনি আমার ডেটের মধ্যে আমাকে সিজার করে দিত, তাহলে আজকে তো এই জিনিসটা হতো না, তাই না? যদি উনি ঠিক মতন বুঝতে পারতেন যে না এটা ঠিক হচ্ছে না, তাহলে আজকে আমার এরকম হোলখালি হতো না। তো সেই জন্য বলছি, ডাক্তাররা ভুল করে, ডাক্তাররাও মানুষ, তারাও ভুল করে, আর এই ভুলের খেসারত দিতে হয় রুগীদের, পেশেন্ট পার্টিকে। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর মন্দিরা, যেটা তুমি বলেছো এটা কোনো মতেই সম্ভব না, কারণ আমি 1 বছর নার্সিং এতে ছিলাম, সেখানে আমি নার্সিং হোমের সাথেই জড়িত ছিলাম এবং ওটিতে অ্যাটেন্ড করতাম। তাই জন্য বলছি, অ্যাবর্শনের অনেক কিছু আমি দেখেছি, নিজের হাতের সামনে চোখের ওপর দেখেছি, অ্যাসিস্ট করেছি। সেই জন্য বলছি যে কখনো 3 মাস ধরে মরা বাচ্চা পেটের মধ্যে থাকতে পারে না। তো চলো, এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম।